সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত কোথাও কেউ নেই উপন্যাসটির সপ্তদশ পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। বাকের সন্ধ্যা পর্যন্ত জলিল মিয়ার দোকানে বসে রইল। তার সঙ্গে আছে মাখন এবং কুদ্দুস। দুজনেই গাঁজা টেনে এসেছে, বিকট গন্ধ ছড়াচ্ছে। মাখন কিছু একটা নিয়ে চিন্তিত, সে কিছু বলছে না, কিন্তু ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে বলবে। সে দেরি করছে, কারণ তার বক্তব্য বাকেরের পছন্দ হবে না বলেই মনে হচ্ছে। গাঁজা টেনে আসার কারণে কুদ্দুসের গলা শুকিয়ে আছে। সে কিছুক্ষণ পর পর থুতু ফেলবার চেষ্টা করছে, থুতু আসছে না। জলিল মিয়া দোকানের কাজকর্মের ফাঁকেও তীক্ষ্ণ দৃষ্টি রাখছে এই টেবিলে। দিন 10 আগে কোনো রকম কারণ ছাড়াই কুদ্দুস এবং মাখনের মধ্যে চায়ের দোকানেই ধুন্ধুমার লেগে গিয়েছিল। 4টা কাপ এবং 2টা গ্লাস ভেঙেছে, একটা চেয়ারের পায়া ভেঙেছে। আজও লেগে যেতে পারে, তবে ভরসার কথা হচ্ছে বাকের ভাই আছে, তার সামনে এরা কিছু করতে সাহস পাবে না। জলিল মিয়া দাঁত বের করে বলল, বাকের ভাই, চা দিতে কই? বাকের কিছু বলল না। মাখন বলল, সিগারেট আনান জলিল মিয়া। জলিল বিরস মুখে 5টা টাকা বের করে সিগারেট আনতে পাঠালো। মাখন বলল, বাকের ভাই, একটা কথা ছিল। কি কথা? প্রাইভেট কথা। বলে ফেল। মাখন গলা নিচু করে ফেলল, কানের কাছে মুখে গিয়ে নিয়ে বলল, ধোলাইয়ের ব্যবস্থা করতে হয়, সিদ্দিক সাহেবের রিকোয়েস্ট। ব্যাপারটা কি? ভাড়াটে উঠতেছে না, ধানাই পানাই করতেছে। এখন বলতেছে উঠবো না, মামলা করে উঠাও। শালা মামলার ভয় দেখায়। সিদ্দিক ভাই খুব রেগে আছেন, আমাকে বললেন তোমরা থাকতে এই অপমান। বাকের ঠান্ডা গলায় বলল, এর মধ্যে অপমানের কি আছে? মামলা করতে বলছে, মামলা করুক। বাকের ভাই, ব্যাপারটা বুঝতে পারতেছেন না। আমরা থাকতে মামলা মকদ্দমা কি? শালাকে একটু কোড়কে দিলেই কালই বাসা ছেড়ে দিবে। সিদ্দিক সাহেবের কাছ থেকে কত নিয়েছিস? টাকা পয়সা কোনো ব্যাপার না বাকের ভাই, খাতিরে কাজটা করে দিতেছি আর কি। খুব পিতলা খাতিরে জমাচ্ছিস, ব্যাপারটা কি? ব্যাপার কিছু না, ব্যাপার আবার কি? উঠিয়ে দেই শালাকে। কি বলেন বাকের ভাই? বাকের কিছু বলল না, মনে মনে খুশিই হলো। একটা কাজ করবার আগে এরা তাকে জিজ্ঞেস করছে, মান্যগণ্য করছে। তবে সিদ্দিক সাহেবের ব্যাপারটা বোঝা যাচ্ছে না, তাকে বাদ দিয়ে অন্যদের কাছে যাচ্ছে। কয়েকদিন আগে রাস্তায় দেখা হলো, এমন ভাব করলো যেন চিনতে পারছে না। কুদ্দুস বহু কষ্টে একদলা থুতু ফেলে বলল, 50টা টাকা দেন বাকের ভাই, পকেট খালি। বাকের 10 টাকার একটা নোট দিয়ে গম্ভীর মুখে বেরিয়ে গেল। এখন বাজছে 8টা। সাধারণত 8টার দিকে কম্পাউন্ডওয়ালা বাড়িতে লোকজন আসে, আজও আসবে হয়তো। কারা আসছে লক্ষ্য রাখা দরকার। গেইটের কাছে জোবেদ আলী দাঁড়িয়ে আছে। বাকেরকে দেখে সে আড়ালে সরে গেল। বাকের উঁচু গলায় ডাকল, এই যে ভাই, কেমন আছেন? ভালো। ঘর অন্ধকার কেন, লোকজন নাই? দাওয়াতে গেছে। দাওয়াত কোথায়? জানি না কোথায়। এত সব জিজ্ঞেস করেন কেন? এক পাড়ায় থাকি, খোঁজ খবর নিতে হয়। হ্যাঁ নেন, সিগারেট নেন। বাকের সিগারেটের প্যাকেট হাতে এগিয়ে দিল। জোবেদ আলী বলল, আমি সিগারেট খাই না। কথাটা সত্যি নয়। উটের মতো মুখের এই লোকটিকে সে সিগারেট খেতে দেখেছে। ভাম কোথাকার। মাঝে মধ্যে সিগারেট টানতে দেখি তো। জোবেদ আলী গম্ভীর হয়ে গেল। বাকের তার গম্ভীর মুখ সম্পূর্ণ উপেক্ষা করে বলল,
মেয়েরা ভর্তি হয়েছে কলেজে? কি বললেন? মেয়েরা কলেজে ভর্তি হয়নি? আপনি বলছিলেন ভর্তি হবে। জানি না কিছু, বোধহয় হয়নি। কোথাও তো যেতে টেতে দেখি না। আচ্ছা ভাই, যাই, বিরক্ত করলাম। খাবেন একটা সিগারেট? না। বাকের চলে গেল রিহার্সেল দেখতে। নাটকের নাম রাতের পাখিরা। নাম শুনেই মনে হচ্ছে বাজে মাল। টিপু সুলতানটা নামালে হয়, তা না, সামাজিক নাটক। টিপু সুলতানে অনেক শেখার জিনিস ছিল, দেখলে মনটা অন্যরকম হয়। তা না, রদ্দিমাল রাতের পাখি। বাকেরকে দেখে একটা সাড়া পড়ে গেল। বাকের ভাইকে বসতে দে, চায়ের কথা বলে আয়। নাটকটির পরিচালকের নাম বদরুল আলম, বয়স 40-এর মতো। এই পাড়ায় যে কটি নাটক হয়েছে তার প্রতিটিতে সে পাগল কিংবা পাগলির ভূমিকায় অভিনয় করেছে। এই একটি অভিনয় সে নিখুঁত করে। রাতের পাখিরা নাটকে সে একটা চরিত্র করছে যে শুধু অমাবস্যার রাতে পাগল হয়ে যায়। পাগল হলেই পাগলামির ফাঁকে ফাঁকে সে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে। উচ্চ মার্গের ফিলসফি। বদরুল আলম নাটক বন্ধ রেখে বাকেরের কাছে এসে দাঁড়ালো। গলা নামিয়ে বলল, আপনার সাথে একটা কথা ছিল, একটু বাইরে আসুন বাকের ভাই। কি ব্যাপার? জামান সাহেব আমাকে বলেছেন নাটক ফাটক বাদ দিতে। কেন? তার দোকানের বিকি কিনির অসুবিধা হয় নাকি? অসুবিধা কি? আপনি ছাড়াও তো আরেকজন কর্মচারী আছে। এটাই একটু বলে দেবেন। বলে দেব। নাটক হচ্ছে কেমন? ভালো, 1 নম্বর, ফার্স্ট ক্লাস জিনিস হবে বাকের ভাই। বদরুল আলমের চোখ চকচক করতে লাগলো। নাটকের ব্যাপারে তার উৎসাহ সীমাহীন। আসুন বাকের ভাই, রিহার্সেল দেখুন। 3rd সিনটা আপনাকে দেখাই, মারাত্মক সিন। না, চলে যাই। চলে গেলে হবে না, 3rd সিনটা দেখতেই হবে। 3rd সিনে দরিদ্র স্কুল মাস্টার বাড়ি ফিরে দেখে তার ছোট মেয়ে মারা যাচ্ছে। সে ছুটে যায় ডাক্তারের খোঁজে। ডাক্তার একজনকে পাওয়া যায়, কিন্তু সে ভিজিটের টাকা না নিয়ে যেতে রাজি না। মাস্টার বহু কাকুতি মিনতি করলো, কিন্তু কোনো লাভ হলো না। সে আবার ফিরে গেল ঘরে। চিৎকার করে বলল, কোথায় আমার নয়নের মণি? কেউ জবাব দিল না, কারণ নয়নের মণি মারা গেছে। মাস্টার চেঁচিয়ে বলতে লাগলো, হায় টাকা, হায় রে টাকা। বাকের মুগ্ধ হয়ে গেল। তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো, গলা ভার ভার হয়ে গেল। দুঃখের সিন দেখলেই তার এরকম হয়, চোখে পানি এসে যায়। নাটক দেখতে দেখতে তার ইচ্ছা করছিল থাবড়া দিয়ে ডাক্তার হারামজাদাটার দাঁত ফেলে দিতে। ওরের বাচ্চা, মানুষ মারা যাচ্ছে সেদিকে খেয়াল নাই, টাকা আর টাকা। দেশটার হচ্ছে কি? সে আবার কম্পাউন্ডওয়ালা বাড়ির সামনে কিছুক্ষণ দাঁড়ালো। বাড়ি অন্ধকার, শুধু সিঁড়ির বাতি জ্বলছে। এরা কখন ফেরে লক্ষ্য রাখা দরকার, কিন্তু দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, মাথা ধরেছে। বাকের ভাই। বাকের চমকে তাকালো। ইউনুস মিয়া। সিগারেটের টাকা পায় বোধ হয়। নানান দিকে বাকি পড়ে গেছে। কি খবর ইউনুস মিয়া? সিদ্দিক সাহেবের বাড়িতে একজন ভাড়াটে যে থাকে, তার জিনিসপত্র সব টেনে তুলে বাইরে ফেলে দিতেছে। আমি কি করব? সিদ্দিক সাহেব আর তার ভাড়াটের মামলা। তা তো ঠিকই, বাচ্চারা কান্নাকাটি করতেছে দেখে মনটা খারাপ হলো। কথায় কথায় মন খারাপ হলে সংসার চলে না, এই জিনিসটা মনে রাখবেন। আর শোনেন, আপনি টাকা পয়সা কিছু পান নাকি? জি, সামনের মাসে দিব। এখন একটু অসুবিধায় আছি। জি আচ্ছা, ওইটা কোনো ব্যাপার না, যখন ইচ্ছা দিবেন। বাকের ঘরের দিকে রওনা হলো। রাত 9টার মতো বাজে। খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে, শরীরটা জুত লাগছে না। আর একটু দেরি করে গেলে ভালো হতো। ভাই ভাবিরা খেয়ে শুয়ে পড়ত।
কারো মুখোমুখি হবার সম্ভাবনা থাকতো না। এখন যাওয়া মানেই ভাবির সামনে পড়ে যাওয়া। যদি তাদের খাওয়া না হয়ে থাকে তাহলে একসঙ্গে খেতে হবে। ভাইয়া বসবে ঠিক তার সামনের চেয়ারটায়, একটি কথাও বলবে না, একবারও তাকাবে না। নিজেকে মনে হবে চোরের মতো, গলা দিয়ে ভাত নামতে চাইবে না, বারবার পানি খেতে হবে। বাকেরদের বাড়ির সামনের বারান্দায় একজন মহিলা দাঁড়িয়ে আছেন। বাকেরকে দেখে তিনি এগিয়ে এলেন। বাকের তাকে চিনতে পারল না। ৩০-৩৫ বছরের রোগা একজন মহিলা, সমিতির মেয়ে বোধহয়। ভাবি কি সমিতি টমিতি করে। রোগা রোগা কিছু মেয়েরা প্রায়ই আসে, যাদের মুখ দেখলেই মনে হয় এরা বাড়িতে প্রচুর ঝগড়া করে আর কর্কশ গলায় ছেলেপুলেদের ধমকায়, এবং এদের অসুখ বিসুখ লেগেই থাকে। আপনি বাকের সাহেব? জি, আমি আপনার জন্যে দাঁড়িয়ে আছি। কি ব্যাপার? আপনার ছেলেরা আমার ঘর থেকে জিনিসপত্র টেনে রাস্তায় ফেলে দিচ্ছে। আমার বড় মেয়েটার ১০৩ জ্বর। এদের বাবা বাসায় নেই, দেশের বাড়িতে গেছে। আপনি সিদ্দিক সাহেবের বাড়িতে থাকেন? জি, ২ মাসের ভাড়া বাকি পড়েছে। ওর বাবা টাকার জন্যেই দেশের বাড়িতে গেছে, এর মধ্যে এই অবস্থা। চলেন যাই, দেখি কি ব্যাপার। আসেন আমার সাথে। কাঁদবেন না, কাঁদার কিছু হয় নাই। আমি মাখনা হারামজাদার দাঁত ভেঙে ফেলব। ভদ্রমহিলা এবার শব্দ করেই কাঁদতে লাগলেন। বাকের লক্ষ্য করল এর পায়ে স্যান্ডেল নেই। ঝামেলা শুরু হওয়া মাত্র ছুটে এসেছেন। বাকেরের মন অসম্ভব খারাপ হলো। সিদ্দিক সাহেবের বাসার সামনে বেশ কিছু লোকজন। ঘরের জিনিসপত্র সব বাইরে এনে রাখা হয়েছে। অসুস্থ মেয়েটা একটা চেয়ারে চোখ বড় বড় করে বসে আছে। তার ছোট ভাইটা বসে আছে একটা ট্রাঙ্কের উপর। ছোট ভাইটা নিঃশব্দে কাঁদছে। বাকের উঠোনে দাঁড়িয়ে শীতল গলায় ডাকল, মাখনা। মাখন ভেতরে ছিল, অবাক হয়ে বের হয়ে এলো। বাকের ঠান্ডা গলায় বলল, মেয়েটা অসুস্থ, ঘরে কোনো পুরুষ মানুষ নাই, এর মধ্যে তুই জিনিসপত্র বের করে ফেললি। মাখন হতভম্ব হয়ে তাকিয়ে রইল। সিদ্দিক সাহেব ৩ তলার বারান্দায় দাঁড়িয়েছিলেন। তিনি নিচে নেমে এলেন। হড়বড় করে বললেন, ২ মাসের ভাড়া বাকি। আমি বলেছি দিতে হবে না, শুধু বাড়িটা ছেড়ে দাও। তাও চ্যাটাং চ্যাটাং কথা বলে। জিনিসপত্র তো রাস্তায় ফেলে দিচ্ছে না, বারান্দায় থাকবে, পাহারা থাকবে। ঘরটা শুধু তালা দিয়ে দিব। এদের পৌঁছে দিব এদের আত্মীয়ের বাড়ি, গাড়ি করে পৌঁছে দিব। আমি নিজের মুখে বলেছি এই কথা। বাকের, তুমি জিজ্ঞেস করে দেখো। বাকের থমথমে গলায় বলল, মাখনা, জিনিসপত্র ভেতরে নিয়ে যা। সিদ্দিক সাহেব তীক্ষ্ণ গলায় বললেন, জিনিসপত্র ভেতরে নিয়ে যাবে মানে? মগের মুল্লুক নাকি? সিদ্দিক সাহেব, সাবধানে কথা বলেন। সাবধানে কথা বলবো মানে? ভুঁড়ি নামিয়ে ফেলবো। একটা কিছু বেতাল যদি হয় তাহলে লাশ পড়ে যাবে। আমার নাম বাকের। মাখনা, জিনিসপত্র ঢোকা। অতি দ্রুত জিনিসপত্র ভেতরে ঢুকে গেল। যারা দাঁড়িয়েছিল সবাই হাত লাগালো। মাখন মুখ শক্ত করে দাঁড়িয়েছিল। বাকের এগিয়ে গিয়ে প্রচণ্ড একটা চড় বসালো। এ জাতীয় কাজকর্ম সে ছেড়েই দিয়েছিল, আবার শুরু করতে হলো। কিছু কিছু জিনিস আছে যা একবার ধরলে কখনো ছাড়া যায় না, আঠার মতো গায়ে লেগে থাকে। সিদ্দিক সাহেব হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে আছেন। মাখন নিজেও তাকিয়ে আছে। শুধু কুদ্দুসকে দেখা যাচ্ছে ছুটোছুটি করে আলনা টালনা ভেতরে নিয়ে যাচ্ছে। সিদ্দিক সাহেব মৃদু গলায় বললেন, বাকের, আমার সঙ্গে ভেতরে আসো, কথা আছে। বাকের ফিরেও তাকালো না। অনেকটা সময় নিয়ে সিগারেট ধরালো, তারপর হাঁটতে শুরু করলো, যেন কিছুই হয়নি। হাসান সাহেবদের ফিরতে বেশ রাত হলো। দুজনে মিলে বাইরে খেয়ে নিলেন। অনেকদিন পর তারা বাইরে খেতে এসেছেন। ইদানিং দুজনে একসঙ্গে তেমন কোথাও যান না। সূক্ষ্ম একটা দূরত্ব তৈরি হয়েছে। সেলিনার ধারণা এটা হয়েছে তার জন্যে। সংসারে শিশু না থাকলে সবাই দূরে দূরে চলে যায়,
এটাই নিয়ম। সংসারে শিশু না আসার দায়িত্ব সেলিনার একার। বিয়ের পরপর টিউমারের কারণে তার জরায়ু কেটে বাদ দিতে হয়েছে। অত্যন্ত আশ্চর্যের ব্যাপার, হাসান সাহেব এখন পর্যন্ত বলেননি একটা বাচ্চা কাচ্চা থাকলে ভালো হতো। সেলিনার ধারণা একদিন না একদিন সেই প্রসঙ্গ তুলবেই। কে জানে, হয়তো আজই তুলবে। সেলিনা বললেন, কথা বলছো না কেন, কি ভাবছ? হাসান সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, চাকরি ছেড়ে দিলে কেমন হয় সেলিনা? সেলিনা অবাক হয়ে তাকালেন। চাকরি ছাড়ার কথা কেন বলছো? হাসান সাহেব কিছু বললেন না, ভুরু কুঁচকে তাকিয়ে রইলেন। তাকানোর এই ভঙ্গিটি সেলিনার চেনা। এর মানে হচ্ছে তিনি আর কিছুই বলবেন না। এই প্রসঙ্গে তো নয়। সেলিনা প্রসঙ্গ বদলালেন। নাটক কেমন লাগলো? ভালো। কার অভিনয় সবচেয়ে ভালো লেগেছে? সবাই ভালো। তবু স্পেসিফিক্যালি দু একজনের নাম বলো। হাসান সাহেব আবার ভুরু কুঁচকে তাকিয়ে রইলেন। তার মানে নাটকের কিছুই তার মাথায় ঢোকেনি। অন্য কোনো ব্যাপার নিয়ে ভেবেছেন। ব্যাপারটা কি? সেলিনার উদ্বেগের সীমা রইল না। মুনা, ভেবেছিলাম বাড়ি পৌঁছেই তোমাকে চিঠি দেব, তা সম্ভব হয়নি। কেন সম্ভব হয়নি সেটা শুনে তুমি হাসবে। কলমের অভাব। ভুলে কলম ফেলে গেছি। বাড়ির কাছে যে কয়েকটি দোকান আছে তাদের কাছে বল পয়েন্ট ছাড়া কিছু নেই। কলমের জন্য যেতে হবে সিদ্ধিরগঞ্জ বাজারে। সেটা এখান থেকে 3 মাইল। সমস্যার সমাধান হলো আজ। দেখতেই পাচ্ছ, চিঠি কালির কলমে লেখা। বাড়ি এসে অনেকগুলি সমস্যার মধ্যে পড়েছি। চারদিকে কোমর উঁচু ঘাস হয়েছে। সে ঘাসের বনে অনায়াসে মাঝারি সাইজের একটা বাঘ লুকিয়ে থাকতে পারে। তালা দিয়ে গিয়েছিলাম। তালা ভেঙে জিনিসপত্র চুরে গেছে। শুধু যে ছোটখাটো জিনিস গেছে তাই না, আমাদের একটা বিশাল খাটও উধাও। আর ময়লা যে কি পরিমাণ হয়েছে কি বলবো। লোক লাগিয়ে 7 দিন ধরে পরিষ্কার করছি, এখনো সিকিভাগ কাজও হয়নি। সারাদিন এসব নিয়ে থাকি। সন্ধ্যাবেলা করার কিছু থাকে না। তুমি শুনলে হাসবে, তখন কেন জানি একটু ভয় ভয়ও করে। কাজের যে মেয়েটি আছে সে আরও বেশি ভয় ধরিয়ে দিয়েছে। সে নাকি কবে দেখেছে রান্নাঘরে ঘোমটা মাথায় একটা বউ মশলা পিষছে। সে কে কে বলে চিৎকার করতেই বউ হাওয়ায় মিলিয়ে গেছে। দিনের বেলা ঘটনাটা খুব হাস্যকর মনে হয়, কিন্তু সন্ধ্যা মিলাবার পর ভয় ভয় করে। সারা রাত হারিকেন জ্বালিয়ে রাখি। আসলে আমাদের এই বাড়ির এখন মৃত্যু হয়েছে। জড় পদার্থেরও প্রাণ আছে, এরাও মাঝে মাঝে মারা যায়। যেমন এই বাড়ি, যে বাড়িতে নিয়মিত জন্ম মৃত্যু হয় সে বাড়িটির প্রাণ আছে। আমাদের এই বাড়িটিতে শুধু মৃত্যুই হচ্ছে, দীর্ঘদিন কেউ জন্মায়নি। কাজেই বাড়িটির মৃত্যু হয়েছে। আমি ঠিক করেছি এটাকে বাঁচিয়ে তুলব। সব সময় লোকজনে বাড়ি গম গম করবে, নতুন শিশুরা জন্মাবে। আমার অনেক পরিকল্পনা আছে, সেসব নিয়ে তোমার সঙ্গে কথা বলা হয়নি। কারণ বাড়ির ব্যাপারটা তোমার পছন্দ নয়। না দেখেই তুমি অপছন্দ করে বসে আছো। আগে একবার এসে দেখো, দিঘির ঘাটে গিয়ে বসো, কিংবা ছাদে পাটি পেতে দূরের বিলের দিকে তাকাও, তাহলে দেখবে এটা একটা চমৎকার জায়গা। গ্রামে শহরের সব রকম সুযোগ ব্যবস্থাও হচ্ছে। ইলেকট্রিসিটি চলে আসছে, গ্রামীণ ব্যাংক হয়েছে, কৃষি অফিসও হবে। মেয়েদের যে মাইনর স্কুল ছিল এই বছরই 9-10 চালু হবে সেখানে। ইচ্ছা করলে এই স্কুলে তুমি মাস্টারিও করতে পারো। স্কুলের জন্য আমি 6 বিঘা জমি দিয়েছি, আগ্রহ করেই দিয়েছি। আমি জায়গাটাকে বদলে ফেলতে চাই। শহর থেকে কেউ এসে যেন হাঁপিয়ে না ওঠে। মুনা, তুমি বকুল এবং বাবুকে নিয়ে এখানে এসে কয়েকদিন থেকে যাও। আমার উপর রেগে আছো, ঠিক আছে থাকো, রাগ কমাতে বলছি না। রাগ নিয়েই আসো, তোমার ভালো লাগবে। তোমরা কবে আসতে পারবে জানালে লোক পাঠাবো।
আমি নিজে আসতে পারছি না, কারণ অনেক রকম ঝামেলায় জড়িয়ে পড়েছি। এলেই দেখবে। আজ এই পর্যন্ত থাকুক। দয়া করে চিঠির উত্তর দিও। মামুন। নিতান্ত অপ্রিয় চিঠিও মানুষ দুবার পড়ে, কিন্তু এই চিঠিটি দ্বিতীয়বার পড়তে ইচ্ছা করছে না, আবার ফেলে দিতেও মন চাইছে না। মুনা ড্রয়ারে রেখে দিল। যদি কখনো ইচ্ছা হয় আবার পড়া যাবে, ইচ্ছা না করলে পড়ে থাকবে, এবং একসময় ড্রয়ার গুছাতে গিয়ে বকুল এসব জঞ্জাল ফেলে দেবে। বাবু এসে বলল, আপা, তোমাকে বাবা ডাকে। যাচ্ছি। তুই আজ স্কুলে যাসনি? তুই প্রায় স্কুল ফাঁকি দিস, তাই না? কে বলল তোমাকে? আমার মন বলছে। মুনা উঠে দাঁড়ালো। বাবু দাঁড়িয়ে রইল শুকনো মুখে। শকত সাহেবের হঠাৎ করে জ্বর এসে গেছে। শেষ রাতের দিকে গা কেঁপে জ্বর এসেছে, এখনো থামেনি। আজ অফিস কামাই হয়ে গেল। বড় সাহেব রাগারাগি করবে নির্ঘাত। কাউকে দিয়ে একটা খবর পাঠানো দরকার। খবরটা দেবে কে? মামা, ডাকছো কেন? শরীরটা খারাপ হয়ে গেছে, জ্বর। সে তো সকালেই শুনলাম। জ্বর কি আরো বেড়েছে? অফিসে যেতে পারবো না। যেতে কে বলেছে তোমাকে? শুয়ে থাকো। আর যদি বেশি খারাপ লাগে, তোমার ভাবি জামাই তো আছেই, খবর দিয়ে দেই। তুই রেগে আছিস কেন রে? রেগে থাকবো কেন? মেজাজ খারাপ হয়ে আছে। একটু বস, কথা আছে। মুনা বসল। শকত সাহেব বলার মতো কোনো কথা খুঁজে পেলেন না। বলার মতো কিছু তার ছিল না। বলো মামা, কি বলবে? বকুলের বিয়ের কি হলো তাই বল। নতুন করে আর কি হবে? তারিখ মতো বিয়ে হবে, চিন্তার কিছু নেই। কেনাকাটা সামনের মাসে হবে। তুমি টাকা দিলে তারপর তো কেনাকাটা। দাওয়াতের কার্ড তো ছাপানো দরকার। হবে, সবই হবে, যথাসময়ে হবে। বিয়ে বাড়িটা ঠিক জমছে না, মানে মুনা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। শকত সাহেব নিচু গলায় বললেন, হইচই ছাড়া কি বিয়ে বাড়ি হয়? কোনো হইচই নেই, কিছু নেই। ওই দিন তুমি বললে কোনো হইচই না, আর আজ উৎসব উৎসব করছো? আশ্চর্য। মামা, উঠি। যাবি নাকি কোথাও? একটা শাড়ি কিনবো। আবার শাড়ি? ওই দিন না কিনলে? আরও কিনবো। আমার জমানো সব টাকা খরচ করব। দুটো সোনার চুড়ি বানাবো। শকত সাহেব চুপ করে গেলেন। মুনার কোনো একটা সমস্যা হয়েছে যা তিনি ধরতে পারছেন না। লতিফা থাকলে ঠিকই ধরতে পারত। মুনা বকুলকে সঙ্গে নিল। বকুলকে সঙ্গে নিয়ে কোথাও যাওয়া একটা সমস্যা। ইদানিং বকুলের খুব বকবকানি স্বভাব হয়েছে। বকবক করে মাথা ধরিয়ে দেয়, এখনো তাই করছে। রিকশায় উঠেই কথা বলা শুরু করেছে। বাকের ভাইয়ের কাণ্ড কারখানা কিছু শুনেছ আপা? মারামারি করেছে। মাখন বলে একটা ছেলে আছে না, মুখটা চ্যাপটা, তাকে এমন চড় দিয়েছে যে চাপার একটা দাঁত নড়ে গেছে। তারপর সিদ্দিক সাহেব আছেন না, ওই যে কুঁজো হয়ে হাঁটেন, তাকে গিয়ে বলেছে, আমি আপনাকে খুন করে ডেড বডি নর্দমায় ফেলে দিব। সিদ্দিক সাহেব এখন ঘর থেকে বেরোচ্ছেন না। আপা, তুমি শুনছো কি বলছি? শুনছি। সিদ্দিক সাহেবের একটা গাড়ি আছে না, ওইটার দুটো টায়ার কে যেন ফাঁসিয়ে দিয়ে গেছে। নির্ঘাত বাকের ভাইয়ের কাণ্ড। আরও কি যে করবে কে জানে। মুনা বিরক্ত হয়ে ধমক দিল, চুপ করতো। বকুল কয়েক সেকেন্ডের জন্য চুপ করে আবার কথা বলা শুরু করল। মাঝখানে বাকের ভাই বেশ ভদ্র হয়ে গিয়েছিল, তাই না আপা? এখন আবার আগের মতো হয়ে গেছে। পা ফাঁক করে দাঁড়িয়ে থাকে, আর এমনভাবে তাকায় যেন কাঁচা খেয়ে ফেলবে।
অবশ্যই আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করে। গতকাল স্কুলে যাবার সময় দেখা। বাকের ভাই গম্ভীর হয়ে বলল, কই যাচ্ছ, স্কুলে? আমি বললাম হ্যাঁ। বাকের ভাই বলল, হেঁটে হেঁটে যাচ্ছ কেন, রিক্সা নাও, 2 দিন পর বিয়ে, এখন রোদে হাঁটাহাঁটি করা ঠিক না, ঘর থেকে বের হওয়াই ঠিক না, ঘরে বসে থাকবে। আমি বললাম, চুপ কর তো বকুল, তোমার শরীর খারাপ নাকি আপা? আর শোন, তুই কি গায়ে সেন্ট মেখেছিস? বকুল মৃদু স্বরে বলল, হ্যাঁ। এক গাদা সেন্ট দেওয়ার মানে কি? গন্ধে বমি আসছে। বিয়ে ঠিক হলে গায়ে বালতি বালতি সেন্ট মাখতে হবে? বকুল লজ্জা পেয়ে গেল। মুনা শীতল গলায় বলল, বিয়েটা এমন কোনো ব্যাপার না। বিয়ে হচ্ছে বলেই জীবনযাপনের পদ্ধতি পাল্টাতে হবে না। আগে যেমন ছিলি পরেও তেমনি থাকবি। আচ্ছা থাকবো। তুমি কথায় কথায় ধমক দিও না তো আপা। কথায় কথায় ধমক দেই? হ্যাঁ দাও। আগে বাবা দিত, এখন তুমি দাও। কি যে খারাপ লাগে তুমি সেটা কোনোদিন বুঝবে না। যদি বুঝতে তাহলে এরকম করতে না। তোমার সঙ্গে আসাই ভুল হয়েছে। ভুল হলে চলে যা, রিক্সা নিয়ে চলে যা। তোকে সাধাসাধি করে নিয়ে যেতে হবে? বকুল কাটা কাটা গলায় বলল, মামুন ভাইয়ের সঙ্গে তোমার একটা কিছু হয়েছে, সেই রাগটা তুমি ঢালছ আমাদের সবার উপর। রিক্সা থামাতে বলো, আমি নেমে যাব। মুনা রিক্সা থামাতে বলল। বকুল সত্যি সত্যি নেমে গেল। বিয়ে কি বিশেষ একটা কিছু যা মানুষকে সত্যিই বদলে দেয়? মুনা নিজেও তার কিছুক্ষণের ভেতরেই ঘরে ফিরে এলো। বকুলকে কোথাও পাওয়া গেল না, সে ফেরেনি। তার সে বিখ্যাত টিনা ভাবির কাছেও যায়নি। কোথায় যেতে পারে? জহিরের কাছে বসে বসে পেপসি খাচ্ছে? রাগ করতে গিয়েও মুনা রাগ করতে পারল না। তার কেন জানি হাসি পেতে লাগল। বাবু বলল, হাসছ কেন? হাসি আসছে তাই হাসছি। বকুলাপাকে না করে দিও, রোজ ওখানে যায়, আমার ভালো লাগে না। রোজ যায় নাকি? রোজই যায়। করে কি? বসে বসে পেপসি খায়? তুমি হাসছো কেন? আমি হাসলে তোর অসুবিধা কি? বাবু গম্ভীর মুখে বের হয়ে গেল। অল্প বয়সে কেমন একটা ভারিক্কি ভাব এসে গেছে বাবুর মধ্যে, দেখতে মজা লাগে। মাথা নিচু করে হাঁটার ভঙ্গিটিও কেমন বুড়োটে, যেন সংসারের জটিলতায় ক্লান্ত একজন মানুষ।